আগামী কালকে ওরা অ্যাডমিশন নিয়ে নিতে পারে, মিলিয়ে অনেক টাকা লেগে যাবে, আর একটু টাকা শর্ট পড়তে পারে। যে টাকাটা আমার হাতে আছে ওটা অপারেশনের পেছনে চলে যাবে, আরো প্রায় 50,000 টাকার মতন লাগবে। আমি যে টাকা। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। 3 দিনের ট্রেন জার্নিতে আমার অবস্থা নাজেহাল। দেখুন, হাঁটতে পারতেছি না, কোমর থেকে পায়ের পাতা অবধি ফুলে গেছে। তো যাই হোক, আসতে তো হয়েছে, কোনো মতে আসছি। এখন বাজে সকাল 8:45। 8:45টার দিকে আমরা দেখুন উঠে রেডি হয়ে সিএমসির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গতকালকে খুব টায়ার্ড ছিলাম, 3 দিনের ট্রেন জার্নি করে রাতের বেলা এত ঘুমিয়েছি কি বলবো, গরমের মধ্যেও ঘুমিয়েছি। তো ঘুমাতে ঘুমাতে সকাল 7টা বেজে গেছে। তারপরে উঠে তাড়াহুড়ো করে আমাদের ওই যে পাশের রুমে যে ভাই ছিলেন, ট্রেনে আমাদের সাথে পরিচয় হয়েছিল, তো উনি ডেকে আর কি আমাদেরকে উঠিয়ে দিলেন। তারপরে আমরা এখন রেডি হয়ে সিএমসিতে যাচ্ছি। ওনারা আগে চলে গেছেন, ওনাদের 7:30টায় অ্যাপয়েন্টমেন্ট, আর আমার ছিল 8:30টায়। তো আমরা একটু লেট করে যাচ্ছি, ওনারা আমাদেরকে ডেকে উঠিয়ে দিয়ে চলে গেছেন। জীবনের প্রথমবার চেন্নাই আসছি। তো দেখুন, আমরা যে রুমটায় ছিলাম, রুম থেকে বেরিয়ে মাত্র 5-6 মিনিট লাগে হেঁটে। এই যে দেখুন, খ্রিস্টান মেডিকেল কলেজ, সিএমসি বেলুর। তো আমরা সিএমসি বেলুরের সামনেই চলে আসছি। আর আমরা যেখানে রুম রাখছি ওখান থেকে সিএমসিতে আসতে 5-6 মিনিট লাগে। হেঁটে হেঁটে আসতে, গাড়ির প্রয়োজন হয় না। দেখুন, আমরা হেঁটে হেঁটে এখন চলে আসছি। রাস্তায় গাড়ির একটু জ্যাম ছিল, তো রাস্তা পার হতে গিয়ে মোটামুটি একটু কষ্ট হয়, 2-3 বার রাস্তা পার হতে হয়েছে। আর এখানকার রাস্তাগুলো অনেক ব্যস্ত। তো এটা হচ্ছে সিএমসির সামনের দিকটা। আমরা এখন সিএমসির এরিয়ার ভেতরে চলে গেছি, মানে ঢুকে পড়ছি। তো প্রথমবার আসছি, কি করব বুঝতে পারতেছি না। তারপরে ওই বাইকে ফোন করে করে আর কি উনি বলে দিলেন প্রথমে কোথায় যাব। তো এখানে আরো কিছু গাইডলাইনও দেওয়া ছিল। এই হসপিটালটা এত বড়, মানে কি বলবো, আমি মনে হচ্ছে একটা সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছি, কোন দিক দিয়ে যাব কিছুই বুঝতে পারতেছি না। অনেক বড় এই হসপিটালের এরিয়া আর কি, আর অনেক বড় বড় বিল্ডিং গুলো। এখানে মোট কতটা বড় বড় বিল্ডিং আছে তার হিসাব আমি পাইনি। তো যাই হোক, দেখুন হসপিটালের মধ্যে দিয়ে কত গাড়ি চলাচল করতেছে। ওগুলো হচ্ছে প্রাইভেট গাড়ি, যারা আর কি হসপিটালের ভেতরে আসে তারা প্রাইভেট গাড়ি নিয়ে আসে। তো আমার বয়সে হয়তো বাইরের এক্সট্রা সাউন্ড, গাড়ির সাউন্ড চলে আসছে, কারণ আমরা যেখানে রুম নিয়েছি একেবারে মেইন লাইনের পাশে। তো গাড়ির সাউন্ড সব সময় রুমের ভেতরে চলে আসে, মানে একেবারেই আর কি মেইন রোডের পাশে আমরা রুম নিয়েছি। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করছি যাতে ভয়েসটা, মানে এক্সট্রা আর কি গাড়ির সাউন্ডটা ভিডিওতে না আসে। তারপরে দেখা গেছে চলে আসছে। তো দেখুন, আমরা এখন প্রথমে ওপিডি ব্লকে যাচ্ছি। তো ওখানে গিয়ে আর কি আমরা এই যে দেখুন আমাদের সিরিয়াল নিয়ে নিলাম, যদিও আমি অ্যাপয়েন্টমেন্টটা আগে থেকেই করে রাখছিলাম। এই যে দেখুন, আমার পেশেন্ট আইডি হচ্ছে AK37801। আর এই হসপিটালে পেশেন্টের সাথে একজনকে এলাও করে। তো পেশেন্টের হাতে প্লাস পেশেন্টের সাথে যিনি থাকেন ওনাকে ওরা এরকম বেল্ট পরিয়ে দেয়। আমাকেও দিয়েছে, আরিয়ান বাবাকেও দিয়েছে। তো এদিকে আমাদের রুমও সিলেক্ট করে দিয়েছে, মানে কোন রুমে ডাক্তার থাকবেন আর কত নাম্বার টোকেন। রুম নাম্বার 18 আর টোকেন নাম্বার 6 ছিল। তো আমাদের এখন এখানে বসে বসে অপেক্ষা করতে হবে। এখানকার সিস্টেমগুলো সত্যি অনেক সুন্দর, তবে ভাষাগত দিক দিয়ে একটু সমস্যা হয়। আর যারা খুব ভালো করে হিন্দি জানেন, ইংলিশ জানেন, তো আমাদের তো ইংলিশ ভাষা জানা আছে, তবে হিন্দি ভাষাটা জানি, তবে অতটাও এক্সপার্ট না। তবে মোটামুটি মানে দরকারি আর কি কথাবার্তাগুলো
সারতে কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক, হসপিটালের ভেতরে ওরা ভিডিও করতে মনে হয় এলাও করবে না, কারণ আমি এমন কাউকে দেখিনি হাতে মোবাইল নিয়ে কোনো সেলফি নিচ্ছে বা ভিডিও করতেছে। তাই লুকিয়ে লুকিয়ে আর কি টুকটাক কিছু ভিডিও করেছিলাম ভেতরের, আর জুবাইরকেও বলছিলাম একটু ভিডিও করতে। তো জুবাইর ভেতরে যেতে পারেনি, কারণ ওকে ওরা ভেতরে এলাও করেনি। ও বাইরের ব্লগগুলোতেই আর কি হাঁটাহাঁটি করছিল, আর ফোন নিয়ে টুকটাক কিছু ভিডিও করলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওকে বলেছিলাম যতটুকু পারিস একটু একটু করে ভিডিও করে দিস, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, এখানে বাংলাদেশেরও অনেক মানুষজন আছেন যাদের সাথে আমার পরিচয় হয়েছে, আর আমার একজন ভিউয়ার আপুর সাথেও আমার পরিচয় হয়েছে। মানে উনি তো আমাকে দেখেই চিনে ফেলছেন। উনি উনার ছোট একটা মেয়ে লিভারের সমস্যা, ওকে নিয়ে আসছেন। তো আমাদের বাকি কাজ শেষ, শুধু এখন আমাদের ওই যে হসপিটাল থেকে একটা কার্ড দেয় পেশেন্টকে, ওই কার্ডটা প্রথমে নেওয়া হয় নাই, তাই ব্লাড টেস্টে দিয়ে তারপরে আমরা কার্ডটা নেওয়ার জন্য, না সরি, ব্লাড টেস্ট দেওয়ার আগে, ব্লাড নেওয়ার আগে ওরা কার্ডটা নিতে বলছে। তো কার্ড নিয়ে তারপরে গিয়ে আমার ব্লাড টেস্ট করাবো, আর সেই সাথে কিছু এক্সরে আছে। আমার গলার যে এন্ডোস্কোপিটা ওটা হয়ে গেছে, তাই সকাল থেকে খালি পেটে ছিলাম, কিন্তু ওখানে আসার পরে বুঝতে পারলাম যে খালি পেটে না থাকলেও হয়, কারণ এটা তো গলার টেস্ট, পেট অবধি করে না। তো যাই হোক, গলাটা মানে ভেতরের দিকটা অবশ করে নিয়েছে, তাই অনেকক্ষণ মানে 8 ঘন্টা আমাকে খাবার খেতেও বারণ করছিল। তো যাই হোক, আমি এখানে বসেছিলাম, আর আরিয়ানের বাবা আমার কাগজপত্র ওগুলো নিয়ে আর কি উনি কার্ডটা নিচ্ছেন, আর আমি আর আরিয়ানকে নিয়ে এখানে একটু বসেছিলাম। তো যাই হোক, আমাদের কার্ড নেওয়া হচ্ছে। কার্ড নেওয়া হয়ে গেলে আমরা ওখান থেকে গিয়ে ওই যে ব্লাড দিব, আর আরো এক্সরে আছে, বাকি সব টেস্ট হয়ে গেছে, শুধু একটা এক্সরে বাকি রয়েছে, ওটা করব। তো আমি এখানে বসেছিলাম। এই ভিডিও ফুটেজটা আমাকে আমার ছেলে করে দিয়েছে, মাশাআল্লাহ দেখুন, ও অনেক সুন্দর করে ভিডিও করতে পারে। তো আপনাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম, অতটাও মানে গুছিয়ে আজকে কথা বলতে পারতেছি না, কারণ সারাদিন হসপিটালের মধ্যে দৌড়াদৌড়ির উপর চলে গেছে। তো যাই হোক, ফাইনালি আমার কার্ডটাও পেয়ে গেছি, দেখুন, এই যে দেখুন, এই কার্ডটা ওরা দিয়েছে। তো কেন দেয় আমি জানি না, এই যে দেখুন আমার পেশেন্ট আইডিয়া নাম দিয়ে আর কি কার্ডটা ওরা দিছে। তো যাই হোক, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার আমি মনে হয় সকাল 9:30টার দিকে আর কি ডাক্তার দেখানো হয়ে গেছে। তারপরে ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছিলেন। তো এই সেই ব্লক ঘুরে ঘুরে আর কি আর টেস্টগুলো করতে দিয়েছি। এখন শুধু এক্সরেটা বাকি রয়েছে, এক্সরেটার জন্য একটু লেট হবে। তো ওরা বললো আর একটু লেট আছে, কারণ আমার নাম্বার ছিল 259, আর মনে হয় এখন 246 এর চলতেছে। তো ওরা বলতেছে খাবার খেয়ে আসতে পারো। তো আমরা যেহেতু সকাল থেকে কেউ কিছু খাইনি, এমনকি আরিয়ান পর্যন্ত এখনো কিছু খায়নি, সকাল দুপুর মনে হয় 12:30 বেজে গেছে। তো এখানে কোনো বাঙালি হোটেল খুঁজে পাচ্ছি না, শেষমেশ খুঁজে খুঁজে এখানে একটা বাঙালি হোটেল পেলাম। তো ওখানে এসে মানে ভাত নিয়েছি, দেখুন এত ক্ষুধা লাগছে। বসে বসে ওরা এখনো মানে সবজি দেয় নাই, বসে বসে শুকনো ভাত খাচ্ছে। খুব বেশি ক্ষুধা লাগছে, ট্রেনেও ঠিকঠাক ভাবে খাবার খাওয়া হয় নাই, গতকাল রাতেও খাওয়া হয় নাই, হালকা কিছু একটা খেয়েছিলাম, আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তো ওখানে ওরা ওই যে 1 পিস মাছ দিছে, ওটা হচ্ছে বাউশ মাছ বা অনেকে কাতলা মাছ বলেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আরিয়ানকে আর জুবাইরকে রুমে পাঠিয়ে দিয়েছি, আর আমরা এখানে এখন পর্যন্ত এক্সরের অপেক্ষা করতেছি। তো যাই হোক, তারপরে এক্সরে শেষ করে আবারও ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে ডাক্তারের সাথে কথা বলে আমরা এখন আস্তে আস্তে আবারও রুমে চলে যাচ্ছি। ডাক্তার কি বললেন, আমার অপারেশন কখন হচ্ছে কবে হচ্ছে সেটা আমি রুমে গিয়ে আপনাদেরকে বলবো। তো আমার অপারেশনটা কি ডাক্তারকে বলছি একটু ইমার্জেন্সি করতে, কারণ আমার এখানে এসে একদিনেই মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। তো ডাক্তারের সাথে কথা বলা হয়েছে, আমি যেহেতু প্রাইভেটেই ডাক্তার দেখিয়েছি,
প্রাইভেটের চিকিৎসাগুলো একটু তাড়াতাড়ি হয়। আর আমার বিষয়টা ডাক্তার উনি নিজেও বলছেন একটু সিরিয়াস, খুব তাড়াতাড়ি ওটা সার্জারি করতে হবে, তারপর বায়োপসি করতে হবে। তো যাই হোক, এখনো ডেটটা মনে হয় আগামীকালকে আর কি আবারও হসপিটালে যাওয়ার পরে ডাক্তার সিলেক্ট করবেন। তো ওখানকার একটা সিস্টেম আমি বলি, ওখানে কোনো প্রেসক্রিপশন, কোনো টেস্টের রিপোর্ট ওরা পেশেন্টকে দেয় না, মানে পেশেন্টের হাতেই যায় না, ওরা সোজাসুজি ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। তো যাই হোক, আমি রুমে চলে আসছি। জানি না আমার সাউন্ড কতটা শোনা যাচ্ছে, আপনাদেরকে একটা জিনিস আমি ব্যাক ক্যামেরায় দেখাই। যে দেখুন, আমরা যেখানে রুম নিয়েছি মানে একেবারে মেইন রোডের পাশে, সবসময় গাড়ি চলাচল করতেছে, তো সাউন্ডটা কোনোভাবেই আর কি অ্যাভয়েড করা যায় না। এখন বাইরে এসে একটু বসেছি, বাইরে বারান্দার মধ্যে। আমরা তো নন এসি রুম নিয়েছি, আর চেন্নাই এখানে মানে সিএনসির ওখানে গরম অনেক বেশি, তো এসি রুম নিলে আরো 500-600 টাকা আর কি পার ডে বেশি পড়ে যায়, তাই নন এসি হিসাবে নিয়েছি। মানে রুমে এসি আছে কিন্তু ওটা চালু করলে 500 টাকা বেড়ে যায়, তো আমরা এসি ছাড়াই নিয়েছি। তো যাই হোক, আমি শর্টকাটে আপনাদেরকে আমার বিষয়টা বলে নেই। তো আমি হয়তো আগামীকাল থেকে আর 2-4 দিন 6 দিন জানি না আমার অপারেশন কবে হবে, হয়তো আগামীকালকে ওরা অ্যাডমিশন নিয়ে নিতে পারে বা পরশু দিনও নিতে পারে, আমি ঠিক জানি না। মানে ডাক্তারের সাথে ফাইনাল কথা হয় নাই। আগামীকালকে সকাল 9টার দিকে আর কি আবার ওরা যেতে বলছে, টাইম দিয়েছে। তো আগামীকালকে যাব। তো ডাক্তারের সাথে কথা বলছিলাম, কথা বলার পরে মানে ওরা বলছে গলার ওইটা আর কি আমার 2 সাইডে 2টা আছে, এক সাইডে একটু ছোটো, তো যেটা ছোটো ওটা হচ্ছে নডিউল, ওটা এখন আপাতত থাকলেও সমস্যা নেই, তবে পলিপ যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো পলিপটা সার্জারি করে নিতেই হবে খুব তাড়াতাড়ি, মানে ইমার্জেন্সি হিসাবে। তো আমি ডাক্তারের সাথে কথা বললাম যে টাকা কত লাগতে পারে, তো ডাক্তার বলছেন এমনিতে বাকি খরচ ছাড়া শুধু অপারেশনের খরচ আর কি ওরা 75 থেকে 80 হাজার টাকা লাগবে, 75 থেকে 80 হাজার। তো আমার কাছে অ্যামাউন্টটা একটু বেশি লাগছে, কারণ অনেকে বলছিলেন যে অত টাকা লাগে না ওখানে সার্জারি করতে। তো এখন দেখা যায় 75 থেকে 80 হাজার টাকা যদি ওদেরকেই দিতে হয়, তাহলে বাকি হয়তো আমি কখনো এখানে অপারেশন করাই নাই, হয়তো বেড ভাড়া, তারপরে হসপিটালের একটা খরচ আছে, ঔষধপত্র, আরো কিছু টেস্টও করতে হতে পারে, তো সব মিলিয়ে অনেক টাকা লেগে যাবে। হয়তো আমার আর একটু টাকা শর্ট পড়তে পারে। তো আমার কাছ থেকে আরো 2-3 জন আপু, একজন ভাইয়া, 2 জন আপু অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিলেন। তো সেই সব আপুদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা তো নিজে থেকেই আমার কাছ থেকে নাম্বার নিছেন, যদি পারেন, যদি সম্ভব হয়, যেহেতু নাম্বার নিয়েছেন অবশ্যই আপনি নিজে থেকেই আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন, তো যদি পারেন তাহলে একটু দয়া করে আর কি চেষ্টা করবেন আমার সার্জারির আগে আর কি পারলে আমাকে দিয়ে দিবেন। তো যদি পারেন তাহলে দিবেন, কারণ হয়তো আমার টাকার একটু শর্ট পড়ে যেতে পারে। শর্ট না, আমি দেখতে পাচ্ছি মানে যে টাকাটা নিয়ে আসছিলাম তার থেকে এই অবধি মোটামুটি গাড়ির ভাড়া, ট্রেনের ভাড়া সবকিছু মিলিয়ে এখানে রুম ভাড়াও ওরা 6,000 টাকা অ্যাডভান্স নিছে। তো যাই হোক, একটু শর্ট পড়ে যাবে আমি এখনো বুঝতে পারতেছি, কারণ যে টাকাটা আমার হাতে আছে ওটা অপারেশনের পেছনে চলে যাবে, তারপরে বাকি রইল আমাদের এখানে টেস্ট বেস্ট, ঔষধ খরচ, মানে এখনো আর কি আরো প্রায় 50,000 টাকার মতন লাগবে। আমি যে টাকাটা নিয়ে আসছি তার উপরে আরো 50,000 টাকার মতন আমার লাগবে। তাই রিকোয়েস্ট করব, আমিও দেখছি এইদিক সেইদিকে বাড়িতে ফোন করে আরো কিছু ম্যানেজ করা যায় কিনা, আর আপনারাও যেহেতু দিতে চাচ্ছেন দয়া করে যদি সম্ভব হয় তাহলে আমার সার্জারির আগে আর কি দেওয়ার চেষ্টা করবেন।
একটা 75 থেকে 80,000, মানে তার মানে ওই 80,000ই হবে। 80,000 যদি ওদেরকে দেওয়া হয়, বাকি খরচ মিলিয়ে মোটামুটি 1 লাখের উপরে চলে যাবে। তো যাই হোক, অপারেশন যদি করতে হয় তাহলে তো করার দরকার, করতে হবে, যেহেতু ডাক্তাররা বলছেন ওটা ইমার্জেন্সি, তাহলে তো এর উপরে আর কোনো কথা নেই, অপারেশনটা করিয়েই ফিরবো। আর ওরা হয়তো আগামীকালকে আমায় অ্যাডমিশন নিয়ে নিতে পারে, মানে ওদের কথা থেকে আমি যতটুকু বুঝতে পারছি। আর আমি তো জেনারেল হিসাবে, যদি জেনারেল ওয়ার্ডে যদি ডাক্তার দেখাতাম তাহলে হয়তো একটু লেট হতো, কিন্তু আমি তো প্রাইভেটে দেখিয়েছি। আর বিষয়টা ওরাও বলছে ইমার্জেন্সি। তো যাই হোক, ভাবলাম আজকে ছোট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেই। আর আমার ব্লাড টেস্ট থেকে আরেকটা জিনিস, মানে ওরা বলছে যে আমার যে শরীরে রক্ত উৎপাদন হয়, তো ওই রক্ত উৎপাদন ক্ষমতাটা আর কি কমে গেছে, রক্ত খুব কিঞ্চিত পরিমাণে উৎপাদন হয়। এটা কি একটা রোগের লক্ষণ ওরা বলেছিল, থ্যালাসেমি ওরকম কি একটা নাম, যাই হোক আমার মনে নেই। ওরা তো আমায় রিপোর্টও দেয় নাই, তো রিপোর্ট দিলে আমি হয়তো বুঝতে পারতাম, কিন্তু ওরা কোনো রিপোর্ট কোনো কিছুই পেশেন্টের হাতে দেয় না, শুধু ওখানে গিয়ে বলবে ব্লাড দাও, ওখানে গিয়ে এক্সরে করাও। কিন্তু ওরা পরে অনলাইনে আর কি, মানে তুমি ব্লাড দিয়ে ডাক্তারের ওখানে পৌঁছানোর আগে ওরা রিপোর্টগুলো ডাক্তারের ওখানে অনলাইনে পাঠিয়ে দেয়। তো ওরা বলছে, মানে আমাদের ওই যে আমাদের সাথে যে ভাইয়া আছেন উনিও নাকি 2 মাস আগে গলা অপারেশন করিয়ে গিয়েছিলেন, এখন আর কি আবার ওনার গলা চেক আপের জন্য 2 মাস পরে আসছেন ওনার ওয়াইফকে নিয়ে। তো উনি বলছেন ওনাকেও আগের দিন অপারেশন করছে আর কি, যেদিন অপারেশন করছে ওই দিন রেখে তারপরের দিন ডিসচার্জ দিয়ে দিয়েছে, কারণ গলার অপারেশন গুলো তো গলা কেটে হয় না, ভেতর দিকে গলার মুখ দিয়ে আর কি পাইপ ঢুকিয়ে মেশিনে দেখে দেখে ওরা অপারেশন করে, তো তেমন কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আমার হয়তো বেশি সময় লাগবে না, জানি না কতটা সময় লাগবে। তো আমি আমার সার্জারি হয়ে গেলেও আমি আরিয়ানের বাবাকে বলবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক বা যেভাবে হোক আপডেট দিতে। আপনারা অবশ্যই আমার খবরাখবর পাবেন, আর সবাই বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমি আগামী কালকে আপনারা ফাইনাল খবর পেয়ে যাবেন। আমি ভিডিও দিতে পারবো কিনা জানি না, তবে জুবাইরের ভিডিওর মাধ্যমে আপনারা আমার আপডেট পাবেন। ও যেহেতু থাকবে এখানে, ও ভিডিও দিবে, আমার আপডেট আপনারা ওর মাধ্যমে পাবেন। আর বিশেষ করে যারা আমাকে সাহায্য করেছেন, টাকা দিয়ে হেল্প করে এই অবধি আমাকে পাঠিয়েছেন, তো আমি আরিয়ানের বাবাকে বলবো, আপনাদের তো নাম্বার আমার কাছে আছে, আরিয়ানের বাবাকে বলবো আপনাদেরকে পার্সোনালি জানাতে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। জানি না কি হবে না হবে, এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছি, গলার অপারেশন। তো অনেক সময় আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, হয়তো কথার মাধ্যমে আঘাত করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। তো জানি না, আসলে অনেকেই তো দেখা যায় অপারেশন থেকে, আসলে একটা অপারেশন করা মানে একবার আর কি জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে ওঠা। তো যাই হোক, দোয়া করবেন যেন আল্লাহ সবকিছু সহজ করে দেন, সুস্থভাবে আবারও আপনাদের সামনে আসতে পারি, কথা বলতে পারি। বিশেষ করে আমার বাচ্চাটার জন্য হলেও আমি সুস্থ স্বাভাবিকভাবে আপনাদের সামনে আবারও আসতে চাই। তো দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।